ওকে, লাস্ট দিন আমরা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন দেখে আসছিলাম কীভাবে ইলেকট্রনিক কনফিগারেশন করতে হয়। তো ওইখানে আমরা আউফবাউ প্রিন্সিপাল ইউজ করছিলাম, অ্যান্ড আমরা দেখছিলাম ওইটার আবার এক্সেপশন হয় যখন আমাদের ওই যে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড অরবিটালের ব্যাপারটা চলে আসে তখন। যেমন আমরা কপারের জন্য এক্সেপশন দেখছিলাম, আমরা ক্রোমিয়ামেও এক্সেপশনটা দেখছিলাম। তো এখন আজকে আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা আর একটু ডিটেলসে দেখব। আমরা আজকে হচ্ছে একদম প্রত্যেকটা অরবিটালের ভিতরে কিভাবে ইলেকট্রনগুলো আছে সেটাও দেখানোর ট্রাই করব, ঠিক আছে? সো আমরা ধরো এখানে সোডিয়াম দিয়ে স্টার্ট করি, সোডিয়াম 11, এটার ইলেকট্রনিক কনফিগারেশন। তো সোডিয়াম 11 হচ্ছে, আমরা যদি এটা ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, ফার্স্টে হচ্ছে 1s2, তারপর হচ্ছে 2s2, 2p6, তারপর হচ্ছে 3s1, রাইট? এরকম থাকবে। এখন এই জায়গাতে দেখো যে 1s, এটা হচ্ছে একটা s অরবিটাল, রাইট? একটা s সাবশেল, তার মধ্যে আমরা জানি একটাই s অরবিটাল থাকে। তো এখানে 1s এর মধ্যে, এটা হচ্ছে 1s অরবিটাল, 1s এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে? 2টা। তো আমরা এই 1s এর মধ্যে যে 2টা ইলেকট্রন আছে সেই দুইটা কি ডিফারেন্ট স্পিনে থাকে না। আমরা বলছিলাম যে একটা ইলেকট্রন যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আর একটা ক্লকওয়াইজ, আর একটা অরবিটালে দুইটাই তোমার ইলেকট্রন থাকতে পারে। সো এইখানে আমাদের একটা ইলেকট্রন যদি এরকম আঁকি, এটা বোঝায় হচ্ছে ধরো, মানে এইখানে এইটা বোঝায় হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন, আর তাহলে আরেকটা ইলেকট্রন আমরা আঁকবো এইভাবে, যে এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, ঠিক আছে? এখানে আসলে কোন অ্যারো দিয়ে কোন ডিরেকশনটা বোঝায় এটা এক একটা বইতে এক একভাবে দেওয়া, মানে এটার কোনো ফিক্সড রুল নাই। বাট এটা দিয়ে আমি বুঝাই যে একটা যেদিকে ঘুরবে আর একটা উল্টা দিকে ঘুরবে। সেই যে 1s অরবিটালের মধ্যে 2টা ইলেকট্রন আছে, তারা দুইজনেই কিন্তু অপোজিট ডিরেকশনে ঘুরতেছে। এমন হবে না যে দুইজন একই ডিরেকশনে ঘুরতেছে, এটা হইতে পারবে না, ঠিক আছে? যে দুইটাই একই ডিরেকশনে ঘুরতেছে, এটা হবে না। আচ্ছা, সো 1s অরবিটালটা এখানে লিখলাম। মানে আমরা আজকে হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশনগুলো বক্স ডায়াগ্রাম দিয়ে দেখব। আচ্ছা, এরপর হচ্ছে 2s2 কি একটা s অরবিটাল। সো আমরা ওইটাও যদি এখানে আঁকি, তাহলে ওইটার মধ্যে হচ্ছে 2টা ইলেকট্রন এরকম অপোজিট স্পিনে ঘুরতেছে। এটা হচ্ছে 2s অরবিটাল, ওকে? মানে 2s সাবশেলের মধ্যে 2s অরবিটাল একটাই আছে। আচ্ছা, এখন বলো তো যে এই যে 2p6, এটা তো মানে p সাবশেলে কয়টা অরবিটাল থাকে? আফসানা বলো তো, যে এখানে p সাবশেলে কয়টা অরবিটাল থাকে? 6টা। না, 3টা, কারণ ইলেকট্রন থাকে 6টা, বাট অরবিটাল থাকে হচ্ছে 3টা, তাই না? সো এখানে যদি আমি ওই যে p এর জন্য এটা লিখি, তাহলে দেখো এখানে তাহলে আমরা 3টা বক্স আঁকবো p সাবশেলের জন্য, 3টা p অরবিটাল, ওকে? সো এখানে আমার প্রথম অরবিটালে থাকবে হচ্ছে 2টা ইলেকট্রন, এই যে 1 2, তারপর একটাতে 2টা 3 4, তারপর একটাতে 2টা 5 6। সো এটাই হচ্ছে আমাদের 2p সাবশেলের 3টা 2p অরবিটাল। আচ্ছা, এরপর লাস্ট ওয়ান হচ্ছে 3s1। মানে আমরা এক কাজ করি, এটাও ইয়েলো লিখি কালার, আর এটা হচ্ছে ধরো ব্লু। সো 3s সাবশেলেও 3s অরবিটাল আছে একটা, আর তার ভিতর তোমার 2টা ইলেকট্রন আছে। বোঝা গেছে কি? সরি, 2টা না, একটা ইলেকট্রন আছে, সো একটা আঁকবো। তো বোঝা গেছে কিভাবে আমরা ব্লক ডায়াগ্রাম দিয়ে এটা লিখতে পারি। তো এখন আমরা আরেকটু ডিফারেন্ট তোমার এক্সাম্পল ট্রাই করি। এখানে দেখা গেছে যে তোমার সবগুলোই হচ্ছে ফুলফিলড ছিল, বাট আমরা একটু ডিফারেন্ট একটা ট্রাই করি। ডিফারেন্ট একটা ডিফারেন্টটা হচ্ছে ধরো আয়রন 26, ঠিক আছে? আয়রন 26 একটু বড় দেখে একটা ট্রাই করতেছি। সো এটার ইলেকট্রনিক কনফিগারেশন লিখি। ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2,
সো এখানে আমি ডিরেক্টলি বক্স দিয়ে লিখব, এই হচ্ছে 1s2, 1s2, তারপর হচ্ছে 2s2, সো এখানে 2s2, 2p6, 2p-তে হচ্ছে 3টা অরবিটাল, তাই এখানে 3টা বক্স, 2p6, দেন 3s2, 3p6, 3s2 আর 3p6, তারপর এরপর কি ছিল আয়রনে? আয়রন 26, এখানে ইলেকট্রনিক কনফিগারেশন করো 1s2, 2s2, 3p 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপর হচ্ছে 4s এ আগে যায়, 4s এ 2টা, বাকি থাকে আরো 6টা এখানে 3d6 এ আসে, রাইট? আচ্ছা, তো এখন এইখানে আমরা 3p6 লিখলাম, এরপর হচ্ছে 3d6। সো 3d6 কিভাবে লিখবো দেখো, ডি সাবশেলে কয়টা অরবিটাল থাকে? সাকিব বলো তো, যে ডি সাবশেলে কয়টা অরবিটাল থাকে? এখানে কয়টা অরবিটাল হবে? 4টা। না, 5টা, কারণ প্রথমটা হচ্ছে 1টা, তারপর হচ্ছে 3টা, তারপর ডিতে হচ্ছে 5টা, এফে হচ্ছে 7টা, সেখানে 5টা হবে। অরবিটালের ওইটা আবার রিভাইজ দিবা, যে তোমার ওই যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে পড়াইছিলাম। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের 3D সাবশেল, যার মধ্যে 5টা 3D অরবিটাল আছে। তো এখানে আমাদের কয়টা ইলেকট্রন দিতে হবে? 6টা। তো 6টাকে আমি এভাবে দিব যে 1 2 3 4, আগেই লেখো না 1 2 3 4 5 6, না, এখানে দেওয়ার রুলটা হচ্ছে তুমি আগে সবাইকে একটা একটা দিয়ে যাবা 1, আর সবাইকে একই দিকে দিবা, মানে সবাইকে একই রোটেশনের ইলেকট্রন দিবা 1 2 3 4 5, এরপর বাকি থাকে কয়টা? আর একটা, 6টা। সো এর জন্য এটা এখানে উল্টাভাবে লিখবা, ঠিক আছে? মানে এটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে ধরো ওই যে মিলাদের সময় জিলাপি দেয় না, তো ফার্স্টে হচ্ছে সবাইকে একটা একটা জিলাপি দিবা, দেন বাকি যেগুলো থাকবে ওইগুলো আবার শুরু থেকে আবার প্রথম থেকে এক্সট্রা দিয়ে যাবা। বাট তুমি যদি প্রথমেই সবাইকে দুইটা দুইটা করে দাও, তখন অনেকে হয়তো পাবেই না। সো আমরা এটা ফার্স্টে সবাইকে একটা একটা দিব, তারপর আবার প্রথম থেকে দুইটা দুইটা দিব, ঠিক আছে? আচ্ছা, সো এটা হলো 3d6, আর এরপর হচ্ছে লাস্টলি 4s2। সো এটা হচ্ছে আমাদের আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন। কারো কি কোশ্চেন আছে এখানে? আচ্ছা, আমরা আরেকটা ট্রাই করি লাস্ট, সেটা হচ্ছে ধরো কপার 29। ওকে, কপার 29। আগে কপারের নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখি, তারপর ব্লক ডায়াগ্রাম দিয়ে লিখতেছি। কপার হচ্ছে 29, সো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d9 হওয়ার কথা, বাট ওই যে আবার এটা ফুলফিল্ড আর এটা হাফ ফিল্ড হইলে এটা আরও স্টেবল হইতো। সো আমরা এখানে ওই যে লাস্ট দিন বলছিলাম যে এটা 3d10 পাবো, আর এখানে 4s1 পাবো। তো এখন এইটার ব্লক ডায়াগ্রাম দেখি। আমাদের ব্লক ডায়াগ্রামে ফার্স্টে হচ্ছে 1s2, আচ্ছা এটা আমি পরের পেজেই দেখাই। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে যে তোমার 1s সাবশেলে হচ্ছে একটাই অরবিটাল 1s অরবিটাল, তার মধ্যে 2টা ইলেকট্রন আছে। তারপর 2s সাবশেল, সেটার মধ্যে হচ্ছে একটাই অরবিটাল 2s,
তার মধ্যে 2টা ইলেকট্রন আছে। তারপর 2p সাবশেলে 3টা 2p অরবিটাল, তো তারাও হচ্ছে তোমার তাদের মধ্যে 3টা অরবিটালে টোটাল 6টা ইলেকট্রন আছে। সো আমরা এখানে পাবো এরকম যে 1 2, ওই যে নিয়মটা অলওয়েজ মনে রাখবা, 1 2 3 4 5 6। তারপর হচ্ছে 3s, 3s এর মধ্যে 2টা ইলেকট্রন আছে। তারপর হচ্ছে 3p সাবশেলে হচ্ছে তোমার 3টা 3p অরবিটাল আছে, আর তার মধ্যে টোটাল 6টা ইলেকট্রন, 1 2 3 4 5 6। আর লাস্টলি হচ্ছে এরপর হচ্ছে 3d10। সো 3d এখানে হচ্ছে এখানে হচ্ছে 3d10। সো আমি এটা যদি লিখি, এই হচ্ছে আমাদের ডি অরবিটাল, 5টা ডি অরবিটাল, তার মধ্যে টোটাল 10টা ইলেকট্রন আছে। সো 1 2 3 4 5 6 7 8 9 10। সেটা হচ্ছে 3d10। আর এরপর লাস্টলি হচ্ছে 4s1। সো এইভাবে আমরা একটা তোমার অ্যাটমের ব্লক ডায়াগ্রাম দিয়ে ইলেকট্রনিক কনফিগারেশন দেখাইতে পারি। ইনফ্যাক্ট এখানে দেখা যায় যে ব্লক ডায়াগ্রাম দিয়ে আঁকার সময় এটা একটু ডিফারেন্ট ওয়েতে আঁকা হয়। তোমাদের এটা লেখা লাগবে না, জাস্ট একটু দেখে রাখো। এইভাবে লেখা হয় যে এটা হচ্ছে 1s, তারপর এটা হচ্ছে 2s, এটা হচ্ছে 2p, তারপর হচ্ছে 3s, তারপর হচ্ছে 3p, আর তারপর হচ্ছে 4s। একটু দাঁড়াও, 3d হচ্ছে এখানে, আর 4s হচ্ছে এখানে। ওকে, তো এই ডায়াগ্রামটা দেখে মানে এভাবে দেখানোর রিজনটা কি? এটা হচ্ছে তোমার বোঝায় যে কার এনার্জি কম, কার এনার্জি বেশি। সো ইলেকট্রন হচ্ছে এই যে সবার আগে 1s এন্টার করছে, 1s থেকে 2s এর এনার্জি বেশি, সো এরপর হচ্ছে 2s এন্টার করছে, তারপর 2s থেকে হচ্ছে 2p এর এনার্জি বেশি, এরপর হচ্ছে 2p তে এন্টার করছে। আর এখানে দেখো 2s আর 2p এর মধ্যে এনার্জির গ্যাপটা অনেক কম, তাই না? বাট 2p আর 3s এর মধ্যে এনার্জির গ্যাপটা আবার অনেক বেশি, কারণ ও পুরো একটা আলাদা অরবিট। ঠিক আছে, একই অরবিটের অরবিটালগুলোর মধ্যে এনার্জি ডিফারেন্স থাকে, বাট সেটা কম। একটা অরবিটের সাথে আরেকটা অরবিটের ডিফারেন্স অনেক বেশি। ঠিক আছে, যেমন ধরো মানে ধরো তুমি তোমার ক্লাসের তোমার ক্লাসমেটদের থেকে হয়তো একটু বেশি পারো বা একটু কম পারো, বাট এই ডিফারেন্সটা খুব বেশি না। বাট তুমি ধরো একটা ক্লাস 10-এর স্টুডেন্ট থেকে কিন্তু অনেক কম পারো, তাই না? সেইখানেও ব্যাপারটা ওরকম যে তোমার ডিফারেন্সটা আসলে একটা অরবিটের সাথে আরেকটা অরবিটের অনেক বেশি থাকে। আচ্ছা, তারপর এখানে হচ্ছে 3s থেকে এনার্জি 3p তে বেশি, তো 3s এর পরে হচ্ছে 3p তে এন্টার করবে। বাট এরপর দেখো 3p থেকে 3d এর এনার্জি বেশি, বা 3p থেকে মানে 3d থেকে আবার 4s এর এনার্জি কম। তাহলে আগে কোথায় এন্টার করবে? 4s, তারপর এন্টার করবে 3d তে। বুঝা গেছে? সো এখানে আমরা এরকম একটা এনার্জি ডায়াগ্রাম আঁকতে পারি। এটা তোমাদের দরকার নেই, জাস্ট বোঝার জন্য। এখন আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখলাম যে কিভাবে হচ্ছে যে কোনো অ্যাটমের আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করতে পারবো। এখন আমরা একটা জিনিস দেখব যে যদি আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন করতে বলে তখন কি করব। ধরো তোমাকে আমি ক্যাটায়ন দিছি, একটা ক্যাটায়ন তো চিনো হয়তো, মানে ক্যাটায়ন হচ্ছে একটা অ্যাটম যদি একটা ইলেকট্রন বা মাল্টিপল ইলেকট্রন ছেড়ে দেয় তখন সে হচ্ছে একটা পজিটিভ আয়ন ক্রিয়েট করে, যেটাকে আমরা বলি ক্যাটায়ন। আবার একটা অ্যাটম যদি মাল্টিপল ইলেকট্রন রিসিভ করে, একটা বা তার থেকে বেশি ইলেকট্রন রিসিভ করে, তখন হচ্ছে সে একটা আয়ন ক্রিয়েট করে, নেগেটিভ আয়ন, যেটাকে আমরা বলি অ্যানায়ন। তো এখন আমরা দেখব ক্যাটায়ন আর অ্যানায়নের ইলেকট্রনিক কনফিগারেশন কীভাবে করব। তো আইডিয়াটা খুব সহজ, এটা দেখলেই বুঝতে পারবা। এখানে লেখো ইলেকট্রনিক কনফিগারেশন অফ, ও আচ্ছা, এইটাই হচ্ছে হুনস প্রিন্সিপাল। এই যে আমরা
এখানে যে এই যে একটা একটা দিয়ে গেলাম তারপর আবার প্রথম থেকে দিলাম, এটাই হুন্স প্রিন্সিপাল। ঠিক আছে, এটা কি বলে হচ্ছে হুন্স প্রিন্সিপাল। আচ্ছা, সো এখানে আসি ইলেকট্রনিক কনফিগারেশন ফর আয়ন্স বা ইলেকট্রনিক কনফিগারেশন ফর ক্যাটায়ন্স। আগে ওইটা দেখাই। একটা ক্যাটায়ন যদি দেওয়া থাকে তাহলে ওইটার ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে করব। তো ক্যাটায়ন আই হোপ সবার মনে আছে, ক্যাটায়ন হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যাটম যদি কিছু ইলেকট্রন সেখান থেকে সাবট্র্যাক্ট করে দাও, মানে ধর এমটা ইলেকট্রন সাবট্র্যাক্ট করে দিলা, তাহলেই তুমি এখানে ওই অ্যাটমটার একটা এম প্লাস চার্জওয়ালা একটা ক্যাটায়ন পাবা, রাইট? ফর এক্সাম্পল ক্যালসিয়াম, নিউট্রাল ক্যালসিয়াম, সে যদি দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সে হচ্ছে ক্যালসিয়াম 2+ আয়নে কনভার্ট হয়। এটা কি একটা ক্যাটায়ন, পজিটিভ আয়ন। ওকে, আবার অ্যালুমিনিয়াম, সে 3টা ইলেকট্রন ছেড়ে দিয়ে অ্যালুমিনিয়াম 3+ ক্যাটায়ন ক্রিয়েট করে। আচ্ছা, তো এখন ক্যাটায়নের ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে করব? আমরা ধরো প্রথমে শুধু সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখি। সোডিয়াম 11, নিউট্রাল সোডিয়াম, সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 সরি 3s1 3s1। সো এটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। তো আমরা এখন সোডিয়ামের যে ক্যাটায়ন হয় সোডিয়াম প্লাস, সেটার ইলেকট্রনিক কনফিগারেশন দেখতে চাই। তো ক্যাটায়নের ইলেকট্রনিক কনফিগারেশনের আইডিয়াটা খুবই সহজ। সেটা হচ্ছে তুমি এইভাবে চিন্তা করবা, ধরো একটা ক্লাসরুম, ঠিক আছে, একটা ক্লাসরুম, এখানে হচ্ছে একটা ডোর, আর এখানে হচ্ছে সবার জন্য ফিক্সড বেঞ্চ আছে, মানে সবার সিট ফিক্সড এইখানে। এখন সিট ফিক্সড মানে একটা স্টুডেন্ট যদি লেটেও আসে সে তার ফিক্সড সিটে গিয়েই বসবে, এমন না যে তার সবার পিছনে বসতে হবে। ঠিক আছে, এখন যখন বের হয়ে যাবে, ছুটি হবে, তখন কি ওই ওরা যেই সিকোয়েন্সে ঢুকছিল ওইভাবে বের হবে, নাকি যে দরজার সবচেয়ে কাছে সে বের হবে? আচ্ছা, সবাই একটু আবার কানেক্ট হয়, আমাদের মিটিংয়ের টাইম শেষ। দেখো, সো যেটা বলতেছিলাম যে এখানে হচ্ছে মানে একটা ক্লাসরুমে ধরো সবার সিট ফিক্স করা, তো যখন স্টুডেন্টরা এন্টার করবে সে কিন্তু তার ফিক্সড সিটে গিয়ে বসবে, বাট মানে সে যদি লেটেও আসে সে কিন্তু ফিক্সড সিটে গিয়ে বসবে, বাট ছুটির সময় যে দরজার সবচেয়ে কাছে সে আগে বের হবে না? সো এখানেও তাই, ক্যাটায়নের ক্ষেত্রে যে সবচেয়ে বাইরে সে সবার আগে বের হবে। এখানে এইটা ম্যাটার করবে না যে লাস্টলি কে ঢুকছে, মানে লাস্ট ইলেকট্রন কোনটা ঢুকছে। তো এখানে সবার আগে বের হবে কে? এই 3s1। সো সোডিয়াম প্লাসের ইলেকট্রনিক কনফিগারেশন হবে এরকম 1s2 2s2 2p6 আর 3s1 তো বাইরে চলে গেল, সো এটা এখন আর নেই, কারণ এই যে Na প্লাস একটা ইলেকট্রন বের করতে হবে। ও, অন্যটা বের হবে না, কারণ ওই যে সবচেয়ে বাইরে আউটার মোস্ট শেল থেকে বের হবে, আউটার মোস্ট অরবিট থেকে বের হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা বের হইলে ও হচ্ছে একটা ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করে, এটা হচ্ছে নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন। সো ও হচ্ছে একটাই ছেড়ে দেবে। এটা তুমি পরের চ্যাপ্টারে শিখবা যে কেন এই ক্যাটায়নটাই ও ফর্ম করে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখাই। ধরো কপার, কপার হচ্ছে 29। ওকে, সো কপার 29 হচ্ছে, কপার 29 না, ধরো ক্রোমিয়াম 24, ওইটা দেখো। তো ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 3s2 3p6, that is 2 2 4 6 10 12 6 18 20 আর 24, তাই না? বাট এরপর আবার কি হয়, লাস্ট আরেকটা ইলেকট্রন এইটাতে চলে যায় না? সো আমরা জানি যে আসলে লাস্টের ইলেকট্রনটা একদম সবার লাস্টের ইলেকট্রনটা 3D-তে এন্টার করছে। সো এইটা হচ্ছে সেই লেট কামার স্টুডেন্ট যে দেরিতে আসছে, বাট গিয়ে তার ফিক্সড সিটেই বসছে। ঠিক আছে, বাট বের হওয়ার সময় কি আবার এই 3D থেকে বের হবে? না,
কি বলছিলাম, সবচেয়ে বাইরেরটা থেকে বের হয়। সো এইখানে তুমি এই ভুলটা করবা না যে বের হওয়ার সময় আমি তাহলে ওই 3D থেকে বের করি, ঠিক আছে, এইটা করবো না। এখানে আমার ক্রোমিয়াম হচ্ছে ক্রোমিয়াম প্লাস আয়ন যদি হয় তখন সেটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5। আমি যদি ক্রোমিয়াম 2+ বলতাম তাহলে আরও একটা বাইর হইতো, তখন 3d4 হইতো। দেখো এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমরা সবসময় বলে আসছি তোমার থ্রিপির মানে থ্রিপির পর হচ্ছে আগে 4s ফিল আপ হয়, ঠিক আছে, বাট এখানে কিন্তু তা হয় নাই। মানে ক্যাটায়নটার ক্ষেত্রে দেখো এখানে কিন্তু থ্রিপির পর ডিরেক্ট 3D আছে, ঠিক আছে। সো এই জিনিসগুলো মাথায় রাখবা যে আমরা নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশনের সময় আগে 4s ইলেকট্রন দিব, বাট বের করে দেওয়ার সময় অলওয়েজ আউটার মোস্ট থেকে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে ক্যাটায়নের ইলেকট্রনিক কনফিগারেশনের রুল। ক্লিয়ার এটা? আচ্ছা, তাহলে এবার তোমরা একটা করো, এটা সবাই করবা, তারপর আমি যে কোনো একজনকে জিজ্ঞেস করবো। কপার 2+, এটার ইলেকট্রনিক কনফিগারেশন করো। কপার 2+, কপার হচ্ছে 29, তো লিখে দিলাম। তো এটার ইলেকট্রনিক কনফিগারেশন করো। ভাই মেসেজ চ্যাটে লিখবো? না না, এটা লেখো, তারপর আমি জিজ্ঞেস করবো। হ্যাঁ সাকিব, বলো তো অ্যান্সারটা। ভাইয়া করতেছি। আচ্ছা করো। হ্যাঁ সাকিব, হয়েছে? ভাইয়া লাস্টের সেলের পার্টটা বাকি। হ্যাঁ করো। হ্যাঁ অ্যান্সার বলো। হ্যাঁ বলো। হ্যালো, তুমি কি বের করতে পারছো?
আচ্ছা, সো আর কেউ কি পারছো এটা? আসছে না জি বলো তো, ভাইয়া। জি ভাই। কত আসছে? 1s2 এভাবে করে বলতে থাকবো? হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, লাস্টের খালি 4s2টা বাদ চলে যাবে। না না, এখানে 3p6 3d9 হওয়ার 3D9 কথা, হবে না? 3d9 হবে। হ্যাঁ, ওই লাস্টে হচ্ছে 4s2 ছিল না, 4s1 ছিল। সো আলটিমেটলি একটা যাবে ও, হচ্ছে আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। 3d10 থেকে। আচ্ছা, সো আমরা ক্যাটায়নের ইলেকট্রনিক কনফিগারেশন পারবো এখন। এখন আসি অ্যানায়নেরটা। অ্যানায়নের ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে করা যায়? সো ইলেকট্রনিক কনফিগারেশন ফর anions. আচ্ছা, সো অ্যানায়নের ইলেকট্রনিক কনফিগারেশনে ওই যে আমরা ক্লাসরুমের যে কথাটা বলছিলাম, যে কেউ যদি লেটেও আসে, রাইট, লেটে আসার ক্ষেত্রে সে কিন্তু পিছনে বসে যাবে না। লেটে আসলে সে কিন্তু তার ফিক্সড সিটে গিয়ে বসবে। ধরো ফার্স্টের বেঞ্চটা ফাঁকা ছিল, একজন এখন আসে নাই, সে যদি লেটে আসে সে কিন্তু লাস্ট বেঞ্চে বসবে না, তার যেহেতু সিট ফিক্সড সে কিন্তু সামনের বেঞ্চে গিয়েই বসবে। ঠিক আছে, তো আমরা এই অ্যানায়নের ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য এইভাবে করব যে এবার কিন্তু ক্যাটায়নের মতো লাস্টের শেলের কাজ হবে না, এবার হচ্ছে যেইখানে বসার কথা ওইখানেই বসবে। ঠিক আছে, তো আমরা ফার্স্টে একটা এক্সাম্পল দিই। ধরো অক্সিজেন 2-, এটা হচ্ছে একদম বেসিক এক্সাম্পল। তো অক্সিজেন হচ্ছে 8, তোমার অ্যাটমিক নাম্বার। তো এটার ইলেকট্রনিক কনফিগারেশন হবে ফার্স্ট অফ অল 1s2, 2s2, 2p6, 1s2, 2s2, 2p4। তারপর হচ্ছে দুইটা ইলেকট্রন এখানে এন্টার করবে। সো আমার লাস্ট ইলেকট্রনটা এইখানে এন্টার করবে, 2p6। আচ্ছা, এখন আরেকটা এক্সাম্পল দেখেন। ধরো অক্সিজেনের পর আমরা হচ্ছে এখন ক্লোরিনেরটা দেখি। ক্লোরিন 17, ক্লোরিন -17, এটা ক্লোরিন মাইনাস। তো শুধু ক্লোরিন হয় দেখতে এরকম 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, এটা হচ্ছে শুধু ক্লোরিন, রাইট। এখন এখানে হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। আমরা যদি আরেকটা ইলেকট্রন দিতে চাই তাহলে সেটা 3p6, এখানে 3p6 প্রডিউস করবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আরেকটা ট্রাই করি, লাস্ট না, আরও কয়েকটা ট্রাই করবো। তো এখানে এখন হচ্ছে ধরো আমরা ক্লোরিনের পর হচ্ছে আর্গন ট্রাই করি। যদিও আর্গন অ্যানায়ন ফর্ম করে না, আর্গন হচ্ছে ইনার্ট গ্যাস, বাট স্টিল আমরা ধরলাম যে ওকে সামহাও আমি একটা ইলেকট্রন দিছি। ধরো আর্গন, এটা হচ্ছে আর্গন মাইনাস বা -2 যেটাই দাও। সো আর্গন হচ্ছে 18। তো এখানে আমরা কি পাবো? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। আচ্ছা, এরপর 3p6 এর পর কোথায় যাওয়ার কথা? 4। সো এখানে কিন্তু 3d-তে যাবে না। ঠিক আছে, এখানে কিন্তু যাবে 4s1। ক্লিয়ার? মানে ওই যে যেইখানে বসার কথা ওইখানেই গিয়ে বসছে, এমন না যে লাস্টটায় বসছে। ঠিক আছে, আচ্ছা, এবার এরপর আমরা ট্রাই করি। ধরো কেন 4s2 কেন হবে? আচ্ছা, আরেকটা দেখো। এরপর হচ্ছে ধরো এইটা যদি দেখাই, পর হচ্ছে সাপোজ আমাদের কপার ছিল হচ্ছে 29, কপারের লাস্টে ছিল 3d10, 4s1, তাই না? আর আচ্ছা, আরেকটা দেখি। এটা হচ্ছে ধরো কপার না, এটা হচ্ছে আয়রন। আয়রনের যদি অ্যানায়ন হয় না, এটা আমি তারপর স্টিল এটা একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আয়রন মাইনাস, এটা পরের চ্যাপ্টারে বুঝবা যে কোনটা অ্যানায়ন হয় কোনটা ক্যাটায়ন হয়। আচ্ছা, আয়রন -26। সো ফার্স্ট অফ অল আয়রন হচ্ছে 1s2, 2s2, 2p6,
3s2 3p6, তারপর হচ্ছে 4s2 3d6 এরকম হইতো, তাই না? 2 2 4 6 10 12 6 18 6 24 26। এখন আমি যদি একটা ইলেকট্রন দিতে চাই তাহলে সেইটা আমার এই 4s2 এর পরে যেটা আছে 4p সেইখানে দিলে হবে না, মানে লাস্ট বেঞ্চে বসবে না, ওটা বসার কথা কোথায়? 3d তে। সো ওর অ্যাকচুয়াল পজিশনে গিয়ে ওর বসবে, সো এটা 3d7 হবে। ওকে, সো রুলটা হচ্ছে অ্যানায়নের জন্য। হ্যাঁ বলো। কোশ্চেন হচ্ছে নিকেলেটা কিভাবে হবে তাহলে? নিকেল 2- এরকম, বা আচ্ছা দেখি নিকেলেরটা কি হয়। নিকেল হচ্ছে 28 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 2 2 4 6 10 12 6 18 20 3d8, তাই না? সো আমি যদি এখানে ধরো দুইটা ইলেকট্রন এক্সট্রা দেই এটা 3d10 এ আসবে, বুঝা গেছে? যদি একটা দিতাম? একটা দিলে ওইটা, আচ্ছা এইখানে এখন একটা ব্যাপার আছে। হ্যাঁ, ভালো কোশ্চেন। সো আমি যদি একটা দিতাম তখন হচ্ছে 3d9 এ যাইতো, মানে এখানে আগে আসতো 9, দেন আবার রিঅ্যারেঞ্জমেন্ট হতো, তাহলে এখানে তখন 3d10 আর 4s1 আসতো। ক্লিয়ার? যদি নিকেল মাইনাস হইতো, বাট নিকেল মাইনাস আসলে হয় না, মানে এখানে সবাই অ্যানায়ন ফর্ম করতে পারে না। অ্যানায়ন ফর্ম করে হচ্ছে যারা নন মেটাল তারা, তো নিকেল আয়রন এরা সবাই হচ্ছে মেটাল, ক্লোরিন হচ্ছে নন মেটাল, তো ওই সব কেসে ওরা তোমার ইলেকট্রন রিসিভ করতে পারে আর কি। সো এটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন ফর অ্যানায়ন্স। আই হোপ এটা ক্লিয়ার হয়েছে, কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। তো 1500 এর মতো। আচ্ছা, তো এখানে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখলাম, তোমার ক্যাটায়নের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যান্ড অ্যানায়নের ইলেকট্রনিক কনফিগারেশন। তো এখন আমরা হচ্ছে নতুন টপিক দেখব। আমাদের বইতে এরপর একটা টপিক আছে যেটা হচ্ছে অ্যাটমিক ম্যাস, তারপর হচ্ছে রিলেটিভ অ্যাটমিক ম্যাস, তারপর মলিকুলার ম্যাস আর রিলেটিভ তোমার মলিকুলার ম্যাস। তো এই জিনিসগুলো আমরা এখন বোঝার ট্রাই করব। তো তার আগে আমরা দেখি যে আইসোটোপ বলতে একটা জিনিস আছে, সেটা কি? এই আইসোটোপের আইডিয়াটা আমাদের এই অ্যাটমিক ম্যাস বোঝার ক্ষেত্রে হেল্প করবে। আচ্ছা, সো এখন দেখি আইসোটোপ। আইসোটোপ জিনিসটা কি? আচ্ছা, তো আইসোটোপ কথাটার মানে হচ্ছে সমান প্রোটন, মানে আইসো মানে হচ্ছে সেম, আর এই যে টোপ এখানে যে পি ফর প্রোটন। তো দুইটা অ্যাটমের যদি তোমার সেম নাম্বার অফ প্রোটন থাকে তাহলে আমরা তাদেরকে ইচ আদারের আইসোটোপ বলি। অ্যান্ড শুধু যে আইসোটোপই আছে তা না, তোমাদের বইতে শুধু আইসোটোপ লেখা, আরও তোমার কয়েকটা আছে। একটা হচ্ছে আইসোটোন, একটা হচ্ছে আইসোবার, তারপর আছে হচ্ছে আইসো ইলেকট্রন। ওকে, সো এখন এখানে তোমার আইসোটোপ হচ্ছে সেম প্রোটন, আইসোটোন মানে হচ্ছে সেম নিউট্রন, মানে দুইটা অ্যাটমের যদি সেম নাম্বার অফ নিউট্রন থাকে সেটাকে আমরা তখন তাদেরকে আমরা আইসোটোন বলি। আইসোবার হচ্ছে যদি দুইটা তোমার অ্যাটমের সেম ম্যাস থাকে, ম্যাস নাম্বার থাকে। আর আইসো ইলেকট্রন হচ্ছে যদি দুইটা অ্যাটমের হচ্ছে সেম নাম্বার অফ ইলেকট্রন থাকে। আচ্ছা, তো আমরা একটা আইডিয়া দেখি। তো ফার্স্ট অফ অল আমরা আইসোটোপ দেখব। তো এটার আগে আমরা একটা জিনিস দেখি যে একটা অ্যাটমকে আমরা একটা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? এটা কি তোমাদের দেখাইছিলাম? অ্যাটমের সিম্বল এক্স দিয়ে, ওইটা দেখাইছিলাম। হ্যাঁ, আরেকবার দেখাই যে একটা অ্যাটমের হচ্ছে আমরা একটা সিম্বল ড্র করতে পারি। যে কোনো একটা অ্যাটমকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা হচ্ছে এরকম একটা সিম্বল ইউজ করি যেটা হচ্ছে এক্স, এই টাইপের এক্স। অ্যান্ড
এইটার নিচে হচ্ছে একটা জেড থাকে, মানে জেড বোঝায় হচ্ছে ওর অ্যাটমিক নাম্বার, উপরে থাকে হচ্ছে এ বা অ্যাটমিক ম্যাস নাম্বার, তারপর এইখানে থাকে হচ্ছে ওর চার্জ এম প্লাস মাইনাস, আর এইখানে থাকে ওই অ্যাটমটা কয়টা আছে সেটা, নাম্বার অফ অ্যাটমস। আমরা যদি একটা এক্সাম্পল দেই, ধরো ও, তারপর হচ্ছে 8, 16 আর 2, এটা বোঝায়, হ্যাঁ হ্যাঁ জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার। এখানে এই যে জেড যেটা, এটা হচ্ছে ওই অ্যাটমটার অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার মানে কি? প্রোটন নাম্বার, রাইট? সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার অর প্রোটন নাম্বার। এ হচ্ছে ম্যাস নাম্বার, এ হচ্ছে ম্যাস নাম্বার। আর এই যে এন দেখতেছো, এন হচ্ছে নাম্বার অফ অ্যাটমস, মানে কয়টা অ্যাটম একসাথে লিখতেছো সেটা। আর এম প্লাস মাইনাস হচ্ছে চার্জ। তো এটা যদি নর্মাল অ্যাটম হয় তাহলে এটা কোনো চার্জ নাই, আর এটা যদি একটা ক্যাটায়ন হয় তখন এটার একটা পজিটিভ চার্জ থাকবে, আর এটা যদি একটা অ্যানায়ন হয় তখন এটার একটা নেগেটিভ চার্জ থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা একটা অ্যাটমকে বোঝাইতে পারি। আচ্ছা, তুমি এখান থেকে কিন্তু নিউট্রন নাম্বারটা, মানে একটা সিম্বল দেখে নিউট্রন নাম্বার খুব সহজে বের করতে পারবা। নিউট্রন নাম্বারটা বের করতে হয় জাস্ট ম্যাস নাম্বার থেকে আমরা যদি অ্যাটমিক নাম্বারটা সাবট্রাক্ট করি। আচ্ছা, তো এখন আমি একজনকে একটা কোশ্চেন করব। ধরো আয়রন, এটা হচ্ছে 2655। আচ্ছা ওয়াফি বলো তো যে এইখানে অ্যাটমিক নাম্বার কত? এই আয়রন Fe 2655 এর জন্য অ্যাটমিক নাম্বার কত? বলো। হ্যালো, 26. হ্যাঁ 26। আচ্ছা, এখানে প্রোটন নাম্বার কত? Proton number 26. প্রোটন নাম্বারও 26, গুড। 26. হ্যাঁ 26. তারপর এখানে ইলেকট্রন নাম্বার কত? Electron number হ্যাঁ 26। হ্যাঁ 26, কারণ হচ্ছে একটা অ্যাটমে যেই কয়টা প্রোটন সেই কয়টা ইলেকট্রন থাকে, ঠিক আছে? এটা তো জানো, রাইট? একটা তোমার এটা তো আগেও বলে আসছি। আর এখানে ওয়াফি বলো যে এখানে নিউট্রন কয়টা আছে? neutron নিউট্রন কয়টা আছে? 55. না, 55 হচ্ছে ম্যাস নাম্বার। 55 minus 26. হ্যাঁ 55 minus 26. মাইনাস 26, গুড। এইখানে তোমার এই যে 55, এটা হচ্ছে ওর অ্যাটমিক ম্যাস নাম্বার। অ্যাটমিক ম্যাস নাম্বার হচ্ছে প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বারের সাম। তো এখানে অ্যাটমিক ম্যাস নাম্বার হচ্ছে 55, যেটা হচ্ছে মানে প্রোটন প্লাস নিউট্রন নাম্বার, প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার। আচ্ছা, সো আমরা নিউট্রন নাম্বারটাও বের করে ফেলছি। নিউট্রন নাম্বারটা হচ্ছে তোমার 29। ওকে, তো এখন আমরা এখানে তাহলে বুঝলাম একটা অ্যাটমের সিম্বল কিভাবে লিখতে হয়। তো এখন আমরা এই আইসোটোপ জিনিসটা দেখব, যে আইসোটোপ কারা, পরের পেজে লিখি। আচ্ছা, সো আইসোটোপ নামটা মিনিং হচ্ছে যে সেম নাম্বার অফ প্রোটনস, ঠিক আছে? তো সেম নাম্বার অফ প্রোটনস যদি হয় তার একটা এক্সাম্পল দিতে পারি এরকম, যে কার্বন 612, তারপর হচ্ছে কার্বন 613, কার্বন 614। আচ্ছা, এইখানে দেখো এই যে কার্বন অ্যাটমটা আছে তার ভিতর প্রোটন কয়টা আছে? 6টা। তার এটার ভিতর নিউট্রন কয়টা আছে? 6টা। তারপর এই যে কার্বনটা, এইটার ভিতর প্রোটন কয়টা আছে? 6টা, বাট এটার ভিতর নিউট্রন কয়টা আছে? 7টা। তারপর এইটার ভিতর, এই পরেরটার ভিতর কয়টা প্রোটন আছে? 6টা, বাট নিউট্রন আছে 8টা। তার মানে যদি দুইটা অ্যাটমের মধ্যে সেম নাম্বার অফ প্রোটন থাকে বাট ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রনস থাকে,
তখন তাদেরকে আমরা ইচ আদারের কি বলি, আইসোটোপ বলি। সো এই যে কার্বনের 3টা আইসোটোপ এখানে দেখানো আছে, একটা হচ্ছে C12, আইসোটোপ হচ্ছে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ দিয়ে হচ্ছে ক্যান্সার ট্রিটমেন্ট, তারপর আইসোটোপ ইনসেকটিসাইড হিসেবে অনেক কাজে ইউজ করা হয়, ওগুলো দেখবো। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে এখানে এই যে কার্বন 612 এটাকে আমরা এইভাবেও লিখি C-12। তারপর এই যে কার্বনের এই যে আইসোটোপটা এটাকে আমরা কার্বন-13 লিখি, তারপর এটাকে আমরা কার্বন-14 লিখি। ক্লিয়ার? সো আইসোটোপ হওয়ার জন্য কন্ডিশন হচ্ছে সেম নাম্বার অফ প্রোটনস, সেম নাম্বার অফ প্রোটনস, আর সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রনস অর ম্যাস নাম্বার, মানে ম্যাস নাম্বার বা নিউট্রন নাম্বারটা ডিফারেন্ট হবে। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এখানে? আমি এখানে কার্বনের 3টা আইসোটোপ দেখাইছি, এখন হচ্ছে হাইড্রোজেনের 3টা আইসোটোপ দেখাবো। হাইড্রোজেনের আইসোটোপগুলো খুবই কমন, তো হাইড্রোজেনের হচ্ছে 7টা আইসোটোপ হয়। ফার্স্টে হচ্ছে হাইড্রোজেন নিজে H11, এটা হচ্ছে পিওর হাইড্রোজেন, তারপর H12, তারপর হচ্ছে H13, তারপর H14, তারপর H15, তারপর H16 আর H17। এইখানে এই যে 4টা আছে এই 4টা হচ্ছে আর্টিফিশিয়াল, মানে এগুলা ল্যাবরেটরিতে বানানো, এগুলো নেচারে নাই, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল। আর এই প্রথম 3টা হচ্ছে ন্যাচারাল, মানে নেচারে পাওয়া যায়। এই যে আইসোটোপটা দেখছো এইটায় প্রোটন কয়টা? এটাই তাহমিদ বলো তো, প্রোটন আর নিউট্রন কয়টা এটাই? proton 1 neutron 0 হ্যাঁ, নিউট্রন 0। এইটার নাম হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? এই যে আইসোটোপটা মানে এটাই হচ্ছে পিওর হাইড্রোজেন। আচ্ছা, তারপর এইখানে পরেরটায় হচ্ছে প্রোটন একটা বাট নিউট্রন দেখো একটা। ওকে, তো এইটার নাম হচ্ছে ডিউটেরিয়াম। ওকে, এটাকে আমরা হাইড্রোজেন বলবো না, এটার নাম আমরা বলবো ডিউটেরিয়াম। আচ্ছা, তারপর হচ্ছে 3 নাম্বারটা, এইটার প্রোটন হচ্ছে একটা, নিউট্রন হচ্ছে 2টা, অ্যাটমিক ম্যাস নাম্বার 3টা, তাই 3 - 1, সো নিউট্রন হচ্ছে 2টা। এটার নাম হচ্ছে ট্রিটিয়াম। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এখানে? হাইড্রোজেন যেটা তার আরেকটা নাম আছে, এটাকে প্রোটিয়ামও বলে, ঠিক আছে? এটা হচ্ছে প্রোটিয়াম। ওকে, ভাইয়া নেম কেন চেঞ্জ হয়েছে? ও আচ্ছা, নেমটা জাস্ট এমনিতেই, আসলে ওরা সবাই হাইড্রোজেন, জাস্ট ওদেরকে আইডেন্টিফাই করার জন্য আমরা ওদেরকে আলাদা নাম দিছি। তুমি এইটাকে যদি হাইড্রোজেন বলো কোনো সমস্যা নেই, বাট ওই জাস্ট বোঝার জন্য যে ওর এটা কোন আইসোটোপটা, তো এখানে আমরা একটু নাম দিয়ে দিচ্ছি আর কি। এটা হচ্ছে ডিউটেরিয়াম, এটা হচ্ছে ট্রিটিয়াম। আর্টিফিশিয়াল গুলার নাম নেই? আর্টিফিশিয়ালগুলোরও নাম আছে, বাট আমরা ওইগুলোর নাম আমাদের দরকার নেই আর কি। ওইগুলোরও নাম নেমিং করা যায়, বাট ওইটা দরকার নেই। ওকে, সো এখানে আমরা আইসোটোপ কি এটা বুঝতে পারলাম। আইসোটোপের অনেক ইউজ কেস আছে। আইসোটোপ ইউজ করে হচ্ছে আমরা ক্যান্সার ট্রিটমেন্ট, তারপর হচ্ছে আইসোটোপ ইউজ করে আমরা কোনো একটা তোমার জিনিসের এইজ, অনেক কিছু বের করতে পারি। এখন আমরা আইসোটোপ বুঝে গেলাম, এখন হচ্ছে আমরা অ্যাটমিক ম্যাস এই জিনিসটা দেখব। অ্যাটমিক ম্যাস বলতে কি বোঝায়? আচ্ছা, অ্যাটমিক ম্যাস,
এটা কিন্তু অ্যাটমিক ম্যাস নাম্বার না। আমরা অ্যাটমিক ম্যাস নাম্বার যেটা দেখে আসছিলাম এইখানে, যে এটা হচ্ছে অ্যাটমিক ম্যাস নাম্বার, এই যে এটা ম্যাস নাম্বার, বাট এইটা হচ্ছে শুধু অ্যাটমিক ম্যাস। মানে একটা অ্যাটমের অ্যাটমিক ম্যাস বলতে আসলে কি বোঝায় সেটা আমরা এখন দেখব। তো অ্যাটমিক ম্যাসের যে আইডিয়াটা, এটা হচ্ছে যে তোমার মানে এই অ্যাটমিক ম্যাস আসলে এটার অ্যাকচুয়ালটা যদি বলি যে এটা আসলে এটার নাম হওয়া উচিত হচ্ছে রিলেটিভ অ্যাটমিক ম্যাস, কারণ শুধু অ্যাটমিক ম্যাস আবার অন্য একটা জিনিস মিন করে। বাট তোমাদের বইতে দেখবা যে অ্যাটমিক ম্যাস আর রিলেটিভ অ্যাটমিক ম্যাস দুইটাকে সেম মিনিংয়ে ইউজ করছে। সো আমরা ওইভাবেই শিখব যে অ্যাটমিক ম্যাস বলতেও যা বোঝায়, রিলেটিভ অ্যাটমিক ম্যাস বলতেও তাই বোঝায়, ঠিক আছে? আচ্ছা, এখন এটার আইডিয়াটা আমরা একটু বোঝার ট্রাই করি। তো ধরো এখানে হচ্ছে কার্বন অ্যাটম আছে যেটা হচ্ছে 612, ক্লিয়ার? তো এখন আমরা জানতে চাই একটা কার্বন অ্যাটমের এক্স্যাক্ট ম্যাসটা কত, একদম অ্যাকুরেট ম্যাসটা কত একটা কার্বন অ্যাটমের। হোয়াট ইজ দ্য ম্যাস অফ ওয়ান কার্বন অ্যাটম, এটা জানতে চাই। আচ্ছা, কার্বন অ্যাটমের মধ্যে কি কি আছে? 6টা প্রোটন আছে, সো 6 প্রোটনস। ওকে, 6টা প্রোটন। আর নিউট্রন আছে কয়টা? 6টা নিউট্রন। নিউট্রনগুলো প্রোটন থেকে একটু বড়, সো এখানে আমি নিউট্রনগুলো আঁকলাম। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসকে সেন্টার করে ঘুরতেছে কারা? তোমার 6টা ইলেকট্রন। হচ্ছে ফার্স্ট অরবিট, আর এই হচ্ছে আমাদের সেকেন্ড অরবিট। আমরা কিন্তু একটা কার্বন অ্যাটমের ম্যাস বের করতেছি, আমরা কিন্তু অ্যাটমিক ম্যাসে এখনো আসিনি, ঠিক আছে? এটা আর এটা আলাদা জিনিস। ম্যাস অফ ওয়ান কার্বন অ্যাটম আর অ্যাটমিক ম্যাস অফ কার্বন, এই দুইটা জিনিস ডিফারেন্ট। আচ্ছা, সো এখানে হচ্ছে আমাদের নিউক্লিয়াসকে সেন্টার করে 6টা ইলেকট্রন রোটেট করতেছে, এই 1টা 2টা আর হচ্ছে 3টা 4টা 5টা 6টা। আচ্ছা, এখন কার্বন অ্যাটমে কি কি আছে তাহলে? 6টা প্রোটন, 6টা নিউট্রন আর 6টা ইলেকট্রন। সো হোয়াট ইজ দ্য ম্যাস অফ ওয়ান কার্বন অ্যাটম? এখানে 6টা প্রোটনের ম্যাস, সো একটা প্রোটনের ম্যাস যদি এমপি হয় তাহলে 6টা প্রোটনের ম্যাস কত? 6 এমপি, তাই না? আচ্ছা, একটা নিউট্রনের ম্যাস যদি mn হয় তাহলে 6টা নিউট্রনের ম্যাস কত? 6 mn। আর একটা ইলেকট্রনের ম্যাস যদি me হয় তাহলে 6টা ইলেকট্রনের ম্যাস কত? 6 m। সো আমি যদি এই তিনটা তোমার মাল্টিপ্লাই করে অ্যাড করে দেই তাহলেই আমরা কি পাবো? একটা কার্বন অ্যাটমের ম্যাস পাবো। সো আমরা দেখি যে এখানে প্রোটনের ম্যাস কত। এটা তোমার ক্যালকুলেটর আছে, বাট এখানে আমি নেট থেকে দেখতেছি, মানে একদম অ্যাকুরেটটা লিখবো, একদম পুরোপুরি কারেক্টটা লিখবো। তো এখানে আমার প্রোটনের ম্যাস হচ্ছে এরকম, দেখো এত ইন্টু 10 টু দি পাওয়ার -27 এত কেজি, ওকে। আর এখানে সামনে একটা 6 আছে বিকজ 6টা প্রোটন, সো এটা দিলাম। আর এরপরে হচ্ছে তোমার 6টা নিউট্রন, আচ্ছা। সো 6টা নিউট্রনের জন্য দেখি 6 ইন্টু নিউট্রনের এক্স্যাক্ট ম্যাসটা কত? এই যে এটা, মানে আমরা একদম অ্যাকুরেট ক্যালকুলেশনের জন্য একদম এক্স্যাক্ট ভ্যালুটা ইউজ করতেছি। এটা তোমাদের লিখতে হবে না, জাস্ট
মানে তুমি হয়তো কয়েক ডিজিট লিখতে পারো, বাট এটা তোমার ক্যালকুলেটারে হয়তো দেওয়া আছে। ক্যালকুলেটার এই যে শিফট কনস্ট এখানে এই যে 0 1 এটাই তো ম্যাস অফ প্রোটন, রাইট? জি, এখানে একটু ডিফারেন্স আছে। আচ্ছা, এক কাজ করি, ক্যালকুলেটরটা ইউজ করি। নেটের এটা তোমার, আমার মনে হয় নেটের এটা হচ্ছে অন্য একটা জিনিস চিন্তা করে দেওয়া, ঠিক আছে? এখানে ক্যালকুলেটরটাই দিই, যেহেতু এইটাই আমরা ইউজ করি। সো এটা হচ্ছে শিফট এই যে কনস্ট 0 1, তাহলে ম্যাস অফ প্রোটন আসে। তারপর প্লাস 6 কনস্ট 0 2 নিউট্রনের ম্যাস, আর হচ্ছে 6টা ইলেকট্রনের ম্যাস। ইলেকট্রন আসে হচ্ছে 0 3 তে। তো এখন এই তিনটা যদি ক্যালকুলেট করো, দেখো 2.009 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 26 আসছে। ওকে, 2.00907 বা 08 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 26 কেজি। এটা হচ্ছে এক্স্যাক্ট ম্যাস অফ কার্বন অ্যাটম। ওকে, বাট হ্যাঁ, একটা কার্বনের তোমার ম্যাস। ওকে, বাট এইটা মনে রাখাও টাফ, এটা দিয়ে ক্যালকুলেশন করাও টাফ। সো আমরা এর জন্য একটা অ্যাটমের রিলেটিভ অ্যাটমিক ম্যাসটা মনে রাখি। তো রিলেটিভ অ্যাটমিক ম্যাসের আইডিয়াটা কি? তো রিলেটিভ অ্যাটমিক ম্যাসের আইডিয়াটা হচ্ছে যে এটা আমি দুইভাবে বলবো। রিলেটিভ অ্যাটমিক ম্যাসটা হচ্ছে দুইভাবে বলা যায়। তো একটা এক্সাম্পল হচ্ছে এরকম যে, মানে বইতে যেটা লেখা সেটা হচ্ছে এরকম যে এই যে ম্যাসটা আসছে, এই যে কার্বনের যে ম্যাসটা আসছে, এইটা মানে এইটাকে যদি আমরা একটা স্ট্যান্ডার্ড ধরি, ওকে, এই যে কার্বন 12 অ্যাটমটা আমরা যদি একটা স্ট্যান্ডার্ড ধরি, তাহলে এইটা ওর কত টাইমস বলো তো? মানে কার্বনের নিজের ম্যাসের কত টাইমস? 1 টাইমস। সো এর জন্য আমরা মানে এখানে হচ্ছে কার্বন 12-এর যে ম্যাস সেটা হচ্ছে এত। তো আমরা রিলেটিভ অ্যাটমিক ম্যাসের ডেফিনেশনটা এইভাবে দিই। এটা আজকে আমাদের টাইম শেষ হয়ে গেছে, আমি তাই একটু মানে ক্লিয়ারলি এক্সপ্লেন করতে পারলাম না, এটা নেক্সট দিন দেখাবো। যে রিলেটিভ অ্যাটমিক ম্যাস এটা হচ্ছে তোমার ম্যাস অফ ওয়ান অ্যাটম, মানে যেই অ্যাটমটার রিলেটিভ ম্যাস বের করতে চাইতেছো সেটার একটা অ্যাটমের ম্যাস অফ ওয়ান সিঙ্গেল অ্যাটম ডিভাইডেড বাই 1/12 অফ, মানে 1/12 অফ mass of a carbon 12 atom। এটা নিয়ে আমরা নেক্সট দিন ডিটেলসে ডিসকাস করব। কোনটা? হ্যাঁ, এটা হচ্ছে রিলেটিভ অ্যাটমিক ম্যাসের ডেফিনেশন কার্বন স্কেলে, ঠিক আছে? এটা নিয়ে নেক্সট দিন আমরা, হ্যাঁ, এটা আমরা না শুধু কার্বনের জন্য না, যে কোনো অ্যাটমের জন্যই এটা আমরা নেক্সট দিন আরও ডিটেলসে ডিসকাস করব, যে কার্বন স্কেল, তারপর এটার হচ্ছে অক্সিজেন স্কেল, হাইড্রোজেন স্কেলও আছে। তো ওইখানে ওইটা আবার দেখাবো আমি। বাট এখন হচ্ছে আমার লাস্টের এই 3 মিনিট একটু ইম্পর্টেন্ট ডিসকাশন আছে, সেটা হচ্ছে তোমাদের নেক্সট যে থার্সডে ফ্রাইডে ওইটার ক্লাসটা হচ্ছে হবে না, ওই সময় তো ঈদ। সো আমরা হচ্ছে ওই ক্লাসটা এই উইকে নিয়ে নিব। তো আমরা সেই ক্লাসটা নিব হচ্ছে তোমাদের এই ক্লাসটা নিব আজকে হচ্ছে ফ্রাইডে, তো তোমাদের ওই ক্লাসটা হবে হচ্ছে টিউসডেতে আর ওয়েডনেসডেতে, ঠিক আছে? টিউসডে আর ওয়েডনেসডে। সো আমি আজকে গ্রুপে একটা পোল খুলবো, ওইখানে তোমরা টিউসডে আর ওয়েডনেসডেতে তোমাদের অন্য যেসব কোচিং আছে ওইটার শিডিউলগুলো জাস্ট সিলেক্ট করে দিবা, তাহলে আমি বাকি শিডিউলগুলো থেকে একটা শিডিউল সিলেক্ট করে তোমাদেরকে দিতে পারবো। সো আজকে অবশ্যই সবাই টিউসডে আর ওয়েডনেসডেতে অন্য যেসব কোচিং আছে ওইগুলোর শিডিউলটা একটু মার্ক করবা, ঠিক আছে, গ্রুপে। আর তোমাদের হচ্ছে আজকে হচ্ছে তোমার ফ্রাইডে, তো তোমরা নেক্সট সানডেতে হচ্ছে আবার মোশনের উপর আরেকটা এক্সাম দেবো। আমি তো বলছিলাম মোশনের উপর হচ্ছে কয়েকটা এক্সাম হবে, তো সানডেতে হচ্ছে মোশনের উপর সেকেন্ড এক্সাম, ঠিক আছে? এটাও এমসিকিউ 25টা বা 20টা, ওই অনুযায়ী টাইম দেওয়া হবে। আর এই সানডেতে আজকে মানে পরশুদিন, ঠিক আছে? সো এখন থেকে পড়া শুরু করে দাও। একবার তো অলরেডি পড়ছোই, তো এখন জাস্ট একবার রিভাইজ দাও। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।